মিয়ানমারে ফিরতে চায় রোহিঙ্গারা, এটা তাদের অধিকার, ক্যাম্প পরিদর্শন শেষে বললেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব বৈঠক, বাংলাদেশের সংস্কার এবং পরিবর্তনের সাথে গুতেরেসের সংহতি প্রকাশ। নারী ও শিশুর উপর সহিংসতার ঘটনা তদন্ত, আইনি ও স্বাস্থ্য সহায়তায় বিশেষ সেল করবে বিএনপি, জানালেন রিজভী। মিরপুরে পাইকারি দামে মুরগি কিনে নিজ প্রতিষ্ঠানের কাছে বেশি দামে বিক্রি করেন ব্যবসায়ীরা, ভোক্তা অভিযানে জরিমানা। আজিমপুরে মায়ের পাশে চিরনিদ্রায় অধ্যাপক আরিফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরদেহ না নেয়ায় শিক্ষার্থীদের আক্ষেপ। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। মিয়ানমারের রাখাইন থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন এটি তাদের অধিকার। এজন্য মিয়ানমারের শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের জন্য বাংলাদেশ সফরে আসেন। দ্বিতীয় দিনে তিনি আসেন কক্সবাজারে। সেখানে তিনি উখিয়ার বেশ কিছু ক্যাম্প পরিদর্শন করেন, অংশ নেন বেশ কিছু কর্মসূচিতে। এ সময় তিনি রোহিঙ্গাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, ঘুরে দেখেন সাংস্কৃতিক কেন্দ্র, বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেন। দাতা সংস্থার পক্ষ থেকে রোহিঙ্গাদের মাথাপিছু বরাদ্দ কমায় হতাশা জানান ক্যাম্পের বাসিন্দারা। জাতিসংঘ মহাসচিবের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সবাই, এবং এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু সমাধানের আশা করছেন আসলে পুরো বাংলাদেশের মানুষ। কারণ হচ্ছে এই সংকটগুলি এখনো যদি সমাধান না হয়, এগুলো আসলে দিনে দিনে আরো বড় আকার ধারণ করছে। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের বাসভবন ঘুরে দেখেন, খোঁজ নেন তাদের জীবনযাপনের। পরে সংবাদ সম্মেলনে মহাসচিব জানান রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চায়, এটা তাদের অধিকার। মুসলিমদের প্রতি সম্মান জানিয়ে রোজায় আমার নিয়মিত সফরের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলিমদের এখানে আসা। আমি স্পষ্ট করে বলছি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে হবে, এটা তাদের অধিকার। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করছে। দ্বিতীয়ত, রোহিঙ্গা ক্যাম্পের জীবনমানের উন্নতি করতে চাই। এটা খুবই উদ্বেগের যে রোহিঙ্গাদের জন্য ফান্ড কমানো হয়েছে। আমি বিশ্ব সম্প্রদায়কে বলবো, আপনারা ফান্ড কমানো থেকে বিরত হন, সম্ভব হলে বৃদ্ধি করুন, কারণ এটা লাখ লাখ রোহিঙ্গার জীবনের প্রশ্ন। রোহিঙ্গাদের ক্যাম্পে থাকার বরাদ্দ দিয়ে আসছে জাতিসংঘের দাতা সংস্থারা। এই অর্থের পরিমাণ কমালে রোহিঙ্গাদের জীবন মানে নতুন বিপর্যয়ের আশঙ্কা হতে পারে বলে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। মুজাহিরুল হক রুমেন, ৭১, উখিয়া, কক্সবাজার। এর আগে রাজধানীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসব বৈঠকে বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকট সহ সহযোগিতার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশের সংস্কার এবং পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতিও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। তাদের সাথে প্রথম বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। এরপর যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন আন্তোনিও গুতেরেস। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু এবং মানবাধিকার। বৈঠকের পর সেখান থেকে তারা বিশেষ বিমানে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যান। বিমান থেকে নেমে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, সম্প্রসারণ ও বর্ধিতকরণের কাজ পরিদর্শন করেন। এরপর খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে হেলিকপ্টারে যান রোহিঙ্গা ক্যাম্পে। এদিকে বিমানে কক্সবাজারে পৌঁছানোর পর গাড়িতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওনা দেন গুতেরেস। 2টায় সেখানে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব একটি ওয়াচ টাওয়ারে আশ্রয় শিবিরের বর্তমান চিত্র পর্যবেক্ষণ করেন।
এছাড়া জাতিসংঘের মহাসচিব বালুখালী আশ্রয় শিবিরের একটি লার্নিং সেন্টার, ইউএনএইচসিআর ও ডব্লিউএফপি সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন এবং পৃথক 3টি বৈঠকে রোহিঙ্গা কমিটির নেতা, তরুণ ও নারী প্রতিনিধিদের সাথে কথা বলেন। এরপর জাতিসংঘ মহাসচিব সন্ধ্যায় ক্যাম্প এক্সটেনশন হেলিপ্যাড এলাকায় লক্ষাধিক রোহিঙ্গাদের জন্য প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশ সফরের এবারের শিরোনাম রামাদান সলিডারিটি ভিজিট। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। এর আগে সকালে কক্সবাজার সফরে এসে প্রধান উপদেষ্টা পর্যটন নগরীর উন্নয়ন নিয়ে নগরবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ এবং বর্ধিতাংশ ঘুরে দেখেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। বেলা 12টা 48 মিনিটে বিশেষ বিমানে করে কক্সবাজারে পৌঁছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দুই বরেণ্য নেতাকে এ সময় বরণ করে নেন কক্সবাজারের জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। এরপর জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা ক্যাম্পের পথে এগিয়ে দেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা পরিদর্শন করেন নির্মাণাধীন কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম ও বর্ধিত রানওয়ে। এরপর প্রকল্প কর্মকর্তা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলেন। পরে প্রধান উপদেষ্টা বিমানবন্দর থেকে বের হয়ে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর পরিদর্শন করেন খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম। বিকেলে কক্সবাজার বিয়াম স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নানা পেশার মানুষের বক্তব্য শুনেন এবং কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন কল্পে তার বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে কক্সবাজার থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিবের সাথে কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। বিএনপির পক্ষ থেকে দেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনার তদন্ত এবং নিপীড়নের শিকার নারী শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তায় একটি সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। আরও জানাচ্ছেন রহিম রুমন। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে শিশুর মৃত্যু সহ জেলায় জেলায় নারী হেনস্থা সহ বেশ কয়েকটি ঘটনায় উত্তাল সারা দেশ। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এই প্রেক্ষাপটে নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠনের কথা জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ঢিলেঢালা প্রশাসনের জন্য নানা খাতের অপরাধীরা আশকারা পাচ্ছে। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নিয়ে ভারতীয় অপপ্রচার বন্ধের প্রতিবাদে এক সমাবেশে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঐক্য ধরে রেখে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানান। এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূস একটি নির্বাচন দিয়ে দেন, কারণ আপনি আর পারছেন বলে আমি না, জনগণ বলা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন।
বাংলাদেশ নিয়ে ভারতের আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না মন্তব্য করে বিএনপির এই নেতা হুঁশিয়ারি দেন, এরপর থেকে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। তারেক রহমানের নির্দেশিত 20 বছরের আন্দোলনের অর্জিত সরকারের বিরুদ্ধে এখনো আপনারা এই মুধি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই ষড়যন্ত্র কিন্তু আমরা বহু সহ্য করেছি। রহিম রুমন, ৭১, ঢাকা। আজিমপুর কবরস্থানে বাবা মার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ম.শ. আরেফিন সিদ্দিক। এর আগে তার 3টি জানাজা অনুষ্ঠিত হয়। এসব জানাজায় অংশ নেন শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। তার শিক্ষার্থীরা বলেন, আরেফিন সিদ্দিকের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে না নেয়ার সম্মানহানি হলো স্বয়ং বিশ্ববিদ্যালয়ের। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। শেষ গন্তব্যে প্রখ্যাত শিক্ষাবিদ ম.শ. আরেফিন সিদ্দিক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম.শ. আরেফিন সিদ্দিকের মরদেহ নেওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে বাবা মায়ের কবরের পাশে শেষবারের মতো শায়িত করা হয় তাকে। এর আগে বাদজুমা, ধানমন্ডি ঈদগাহ মাঠ ও ধানমন্ডি শাহী ঈদগাহ জামে মসজিদে আরেফিন সিদ্দিকের 2টি জানাজা অনুষ্ঠিত হয়। একটা সদাচরণ সদালাপ বজায় রাখতেন। তো এই সদাচরণ সদালাপ এটা কিন্তু সব মানুষের মধ্যে সমানভাবে হয় না। গণযোগাযোগ বলতে মাস লেভেলের যোগাযোগ বলতে মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। সাবেক উপাচার্যের মরদেহ নেওয়া হয়নি তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে আক্ষেপ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আরেফিন স্যার তো ওইখানে যে চমৎকারভাবে জায়গাটাকে গুছিয়ে সামলিয়ে রেখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেফিন স্যারের জানাজা না হওয়া, অনুষ্ঠিত না হওয়া, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্ভাগ্য। আমি আরেফিন স্যারকে দেখতাম, আরেফিন স্যারের সময় যখন ভিন্ন ধর্ম কেউ আসতেন, যে তাকে যে সম্মান করা, এই যে তারা কিন্তু ফায়ার স্যার বা আরেফিন স্যাররা তারা কিন্তু ভিন্ন রাজনৈতিক দর্শন ছিলেন, কিন্তু পরস্পরকে যে শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসির প্রথম জানাজা হয় গ্রিন রোডে তার নিজ বাসভবন সংলগ্ন আল আকসা জামে মসজিদে। জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। জানাজা শেষে এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, সার্বিক নিরাপত্তা ও পরিবারের সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জানাজা সম্ভব হয়নি সাবেক এই উপাচার্যের। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্ত ক্রমে 2টো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে আমাদের বিশেষ দোয়া তার জন্য আছে। বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ম.শ. আরেফিন সিদ্দিক। নিবিড় সাহা, ৭১, ঢাকা। পাইকারি দামে মুরগি কিনে আবার খুচরা বিক্রির জন্য অতিরিক্ত মূল্যে নিজ প্রতিষ্ঠানের কাছেই বিক্রি করছেন রাজধানীর মিরপুরের এক ব্যবসায়ী। এভাবে 3 হাত ঘুরে চড়া দামে ক্রেতার কাছে মুরগি বিক্রি করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন ভোক্তা অধিকারের অভিযানে। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। রাজধানীর মিরপুরের 12 নম্বরের মুসলিম বাজার শুক্রবার সকাল থেকেই বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা জানান, বাজারটিতে পণ্য সরবরাহ ঠিক আছে। মালের দাম জিজ্ঞেস করছে না, বর্তমানে কোনো ঘাটতি নেই, সস্তা। এগুলো 700 টাকা কেজি, ধরেন 3টা 1 কেজি 1 কেজি 200 গ্রাম এরকম। তবে তাদের চোখ আটকা যায় এই মুরগির দোকানে এসেই। ক্রেতারা অভিযোগ জানান, মাপে কম দেন এই ব্যবসায়ী। বলছে, স্যার এই যে ওজনে কমের মুরগি এটা না, আপনাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি বলে আমার মুরগি আবার আরেকজনের মুরগি আমাকে দিয়েছে। হইতে পারে মুরগি চেঞ্জ হয়ে গেছে, আপনারটা এনারা দিছি আর এনারটা আপনার দিছি, এই হইতে পারে। আর তা খুঁজতে গিয়ে ভোক্তার কর্মকর্তাদের নজরে আসে অভিনব আরেক প্রতারণা। এই প্রতিষ্ঠানটি পাইকারি ব্যবসায়ী সাজে মুরগি কিনে আনেন, পরে খুচরা বিক্রির জন্য অতিরিক্ত দামে মুরগি সরবরাহ করেন নিজের প্রতিষ্ঠানে। আপনি পাইকারি ব্যবসায়ী হিসাবে বগুড়া থেকে যে দামে আনলেন, আপনি খুচরা ব্যবসায়ী হিসাবে আবার বিক্রি করলেন বেশি দামে, এটা তো করা নৈতিক হয়নি। ওখান থেকে দাম ধরে আমরা না, দাম ধরার কোনো বিষয়ই নাই। আপনি তো একই ব্যক্তি, আপনার ডান হাতে এক মূল্য, বাম হাতে আরেক মূল্য তো হওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো একই ব্যক্তি, একই পজ,
তো একই ব্যক্তি যদি থাকেন তাহলে আপনি যদি দাম আবার বাড়ান সেক্ষেত্রে এইটি মূল্য কারসাজি। কর্মকর্তারা জানান প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে, এর বাইরে বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে। তো প্রয়োজনীয় পণ্য, শাকসবজি এগুলো পর্যাপ্ত মজুদ রয়েছে এবং দামও ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে। তবে কিছু কিছু ব্যবসায়ী আমরা যেটি দেখলাম যে যেমন মুরগির দোকানে একটু প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে ভোক্তাদের সাথে কি করছে, অতি মুনাফা লাভ করার চেষ্টা করছে। বাজারে লেবুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ঈদ বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়ার ইসমক্স সোয়েটার নামের একটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে আন্দোলনের নামে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন কাজ করলেও ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না তারা। এছাড়া তাদের প্রোডাকশন রেটও সঠিকভাবে দেওয়া হয় না। এদিকে মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ কাজ করছে বলে জানায় গাজীপুর শিল্পাঞ্চল 2-এর পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম। ঈদ সামনে রেখে ফ্যাশন হাউস সারার সিলেটের কুমারপাড়ার আউটলেট এখন নতুন নতুন ডিজাইনের পোশাকে ভরপুর। ক্রেতারা বলছেন দাম সাধ্যের মধ্যে থাকায় তাদের অন্যতম পছন্দ এখন সারা। এছাড়া একই ছাদের নিচে পরিবারের সবার পোশাক মেলায় ঝামেলা এড়াতে তারা সারাকেই বেছে নিচ্ছেন। সাকিব আহমেদ মিঠুর তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটে ঈদ উপলক্ষে ফ্যাশন সচেতন অনেক মানুষের পছন্দের অন্যতম জায়গা সারা ফ্যাশন হাউস। ছেলেদের আকর্ষণীয় ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি শার্ট আর মেয়েদের 3 পিস, 2 পিস, টপ, শাড়ি সহ পছন্দের পোশাক কিনতে সারার কুমারপাড়ার আউটলেটে অনেকেই ভিড় করছেন। সারাতে এবার সবচেয়ে আকর্ষণ ফ্যামিলি সেট। বাবা মা আর 2 থেকে 12 বছরের সন্তান রং মিলিয়ে একই পোশাক পরতে পারবেন। এছাড়া সারার অন্যান্য পোশাকের নতুন কালেকশনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। জানিয়েছেন কেন তারা সারার পোশাক পছন্দ করেন। আমি এবারও আসছি পাঞ্জাবি কেনার জন্য। অন্যান্য ব্র্যান্ড থেকে সারা গুণগত মান অত্যন্ত ভালো, কমফোর্টেবল, পরার জন্য সাইজটা যাতে ফিটিংসটা ভালো হয় এমন ভালোই লাগছে। নতুন কালেকশনগুলো ভালো আসছে। বাচ্চার জন্য পাঞ্জাবি, কোটি এগুলো দেখতে আসছে। কালেকশনগুলো বেশ ভালো, আর নতুন কালেকশনগুলো যেগুলো উঠেছে সেগুলো হচ্ছে আগের চেয়ে, মানে আমি কিছুদিন আগেও একবার এসেছিলাম, তার চেয়েও বেশ আপডেটেড এবং সুন্দর লেগেছে আমার কাছে। সারা ফ্যাশন হাউসের কর্মকর্তারা জানান সব বয়সী নারী, পুরুষ ও শিশুদের মন জয় করতে তারা এবারের ঈদে আকর্ষণীয় ডিজাইনের নতুন নতুন পোশাক এনেছেন। সেই সাথে আছে অনেকগুলো অফার ও ডিসকাউন্ট। আপডেট করা হয়েছে, আশা করছি কাস্টমাররা স্যাটিসফাইড হবে। আমাদের যে সাব ব্র্যান্ড ঢেউ, ওইটাতে হচ্ছে সিলেক্টেড কিছু আইটেমে 70% ডিসকাউন্টও আছে। রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার, এইটাই আমাদের লক্ষ্য। অন্যদিকে প্রতি 4000 টাকার কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন একটি কুপন। তারপর লটারির মাধ্যমে একজন পেয়ে যাবেন একটি রয়্যাল এনফিল্ড বাইক। নূর তাজমিন নীর, ৭১। দেশের বাইরের খবর, ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হংকংয়ের পতাকাবাহী কয়েকটি জাহাজকে, যেগুলো ইরানের ছায়া জাহাজ বহরের অংশ। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের তেলমন্ত্রীর উপর নিষেধাজ্ঞার ব্যাপারে বলেছে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানির বিষয়টি তত্ত্বাবধান করছেন। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীকে কয়েক বিলিয়ন ডলারের তেল রপ্তানির জন্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় আরও বলছে ইরান তেল বিক্রির এসব অর্থ দিয়ে সাধারণ মানুষের স্বার্থ বাদ দিয়ে সরকারি স্বার্থ রক্ষা করছে। তবে তারা যেন এগুলো করতে না পারে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া যেসব জাহাজ ইরানের তেল রপ্তানির কাজে নিয়োজিত ছিল তাদের মালিক এবং পরিচালনা প্রতিষ্ঠানকেও চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি এই জাহাজগুলো চীনে তেল পাঠানোর কাজে জড়িত ছিল, যেগুলো ভারত ও চীনের একাধিক জায়গায় গেছে।
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেফতারের নিন্দা জানাতে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখান থেকে প্রায় 100 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় মাহমুদ খলিল নামের এক শিক্ষার্থীকে। ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবারের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইহুদিপন্থী সংগঠন জিউইজ ভয়েস ফর পিস। স্থানীয় সময়ে দুপুরের কিছুক্ষণ পরেই ট্রাম্প টাওয়ারের লাল শার্ট পরে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় মাহমুদ খলিলকে মুক্ত করতে স্লোগান দিতে থাকেন তারা। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন প্রায় 3 শতাধিক বিক্ষোভকারীর মধ্যে 98 জনকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন 71-এর।